আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইজ এ স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক্স রোগীদের সচেতনতা বৃদ্ধি হয় এরকম বিষয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা আসলে তাদের খাবার দাবার তারা কয়বার খাবে, কি খাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস রোগীরা প্রথমেই মনে করে যে আমরা রুটি খাবো, আমাদের প্রধান খাদ্য হচ্ছে রুটি। কিন্তু এই রুটিটা তাদের জন্য সম্পূর্ণ ভুল একটা চয়েস। রুটি এবং ভাত এর ভিতরে ওরকম কোনো ডিফারেন্স নাই। আমরা ডায়াবেটিস পেশেন্টের, শুধু ডায়াবেটিক পেশেন্ট না, যে কোনো মানুষের জন্য তার খাদ্য তালিকা হওয়া উচিত অ্যাকর্ডিং টু তার শরীরের উচ্চতা, ওয়েট অনুযায়ী, এবং তার যদি কোনো কোমরবিডিস থাকে, তার যদি কোনো রোগ থাকে সেইটা অনুযায়ী। যেমন হতে পারে কারো উচ্চ রক্তচাপ আছে, হতে পারে কারো ডায়াবেটিস রয়েছে, হতে পারে কারো হার্ট প্রবলেম রয়েছে, হার্টের প্রবলেম, সেটা হার্ট অ্যাটাক হতে পারে, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, অথবা হার্টের কোনো রোগ থাকতে পারে। তো খাবার নির্ণয়ের ক্ষেত্রে অবশ্য আমাকে ফলো করতে হবে BMI, আমরা বলি বডি ম্যাস ইন্ডেক্স, যে আমার হাইট ওয়েট অনুযায়ী আমার পুরুষ এবং মহিলা তাদের ক্ষেত্রে কি পরিমাণ কতটুকু খাবার গ্রহণ করব সেইটা আমরা ক্যালোরিতে হিসাব করি। ক্যালোরি, তো আমরা কি পরিমাণ ক্যালোরি খাইতেছি এবং কি পরিমাণ ক্যালোরি শরীর থেকে বের হচ্ছে, এইটা নির্ণয় করে আমাদের খাওয়া উচিত। তো ডায়াবেটিক রোগীরা যেই ভুলটা করে সেটা হচ্ছে তারা যে রুটি খায়, রুটি তাদের জন্য বিষ। আমরা এই জন্যই মনে করি যে ডায়াবেটিক রোগীরা অনেক সময় ভাত পছন্দ করে, বেশি ভাত পছন্দ করে না, রুটি পছন্দ করে। ডায়াবেটিকরা ভাত পছন্দ না করে, রুটিটা পছন্দ করে। কিন্তু বিভিন্ন গাইডলাইন অনুযায়ী এই রুটিটা তাদের জন্য ক্ষতিকর। কেন? ডায়াবেটিক রোগীদের এই রুটি, ময়দা, আটা, এগুলিতে, গম, এগুলিতে কি থাকে? সুজি, এগুলোতে থাকে গ্লুটেন। এই গ্লুটেনটা ডায়াবেটিক রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এই জন্য আমরা, যেহেতু ভাত খাইলে কিন্তু আপনার এই গ্লুটেন, আমার যেটা হলো আমাদের যে ইনসুলিন, প্রাকৃতিকভাবে যে ইনসুলিন আমরা পাই, সেই ইনসুলিনটা সিক্রেশন হয় বিটা সেল থেকে, বিটা সেলের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল থেকে। প্যানক্রিয়াসের যে বিটা সেল রয়েছে, বিটা সেল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, সেখান থেকে আমরা ইনসুলিন পাই। তো এই ইনসুলিন যেখান থেকে সিক্রেশন হয়, সেইটাই, এই প্যানক্রিয়াসটাই সে ডিস্ট্রয় করে ফেলে আস্তে আস্তে। তো সুতরাং এই কারণে এই ডায়াবেটিক রোগীদের জন্য রুটি, ময়দা বা ময়দার তৈরি কোনো জিনিস ক্ষতিকর। তারা রুটি খাবে না, তাহলে তারা খাবে কি? তারা ভাতই খাবে, 3 বেলায় ভাত খাবে, পরিমিত খাবার খাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, পরিমিত খাবার। আপনি যা খান অল্প অল্প, আল্লাহর দুনিয়া আপনি সবই খাবার খাইতে পারবেন, কিন্তু সেটা পরিমিত। কিন্তু আমরা কি করি? আমরা ভুরি ভোজ করে খাই। একমাত্র বাংলাদেশ যারা রয়েছে, আমার দেখা মতে, আমি বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, চীনে যাওয়ার সুযোগ হয়েছে, চীনেই আমি পড়ালেখা করেছি। তো চীনের আপনি দেখবেন জাস্ট আমাদের যে কাপ, আমাদের যে চায়ের যে কাপ, অতটুক একটা পাত্রতে ওরা ভাত নেয় এবং তারা স্টিক দিয়ে সেই ভাতটা খায়, অতটা ভাত। কিন্তু তরকারি থাকে অনেক আইটেম, বিভিন্ন সবজি থাকে, বিভিন্ন ধরনের ফল থাকে, ফ্রুটস থাকে, এরকম তারা খাবার খায়। তো আমরাও বলি যে আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা যেন পরিমিত হয়। আমাদের ইসলাম ধর্মেও আছে যে আপনি পেটটাকে 3 ভাগ করে নেন, 1 ভাগ খাবার থাকবে, 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ বাতাস থাকবে, এটা সুন্নাত। কিন্তু আমরা সেটা তো করি না, আমরা তো ভুরি ভোজ করে খাই। আমরা গোশত খেয়ে ফেলাই অনেক, ভাত খেয়ে ফেলাই অনেক,
আমি যেটাই খাই অনেকগুলা খাবার খাই, যেটা আমার জন্য বিষে বিষ। তো আমরা যাই খাবো আমরা পরিমিত খাবো। এই পরিমিত আমরা যদি খাবার খেতে পারি তাহলে আপনি কিন্তু ফিট থাকবেন। আমরা সবসময় বলি ফিট থাকতে করণীয় কি? আসলে ভাই ফিট থাকতে আপনি ধনী হওয়া লাগবে না। আপনি দেখেন গ্রামের একটা লোক, সে কিন্তু ফিট আছে, তার কিন্তু অত রোগ নাই। যত আরবান এরিয়াতে যাবেন, যত শহর এরিয়াতে যাবেন, ততই দেখবেন মানুষের অসুস্থ, রোগ, শোক। কারণটা কি? কারণটা হচ্ছে তারা লাইফস্টাইল মেনটেন করতে পারে না, তারা অত ফাস্টফুড খাবার খায় না। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনার জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে চিপস, আপনার জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে ঝলসানো খাবার, আপনার জন্য মারাত্মক ফ্রেঞ্চ ফ্রাই, এরকম অতি উচ্চ তাপে যে সমস্ত খাবার রান্না করা হয়। সুতরাং আমাদের যাই খাই আমরা কম খাবো, পরিমিত খাবো। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। তারাও যা খাবে পরিমিত খাবে। তারা 3 বেলাই খাবার খাবে, এর বেশি খাবে না। 3 বেলার বেশি তাদের জন্য খাবার ঠিক নয়। কেন? আপনি 3 বেলার বেশি যদি খান, আমাদের শরীরের ইনসুলিন সম্পর্কে আমাকে জানতে হবে। আমরা ইনসুলিন সম্পর্কে জানি না, আমাদের রুগীদেরকে আমরা বলি না। ডায়াবেটিক রোগীর সম্পর্কে অবশ্যই ইনসুলিন সম্পর্কে জানা দরকার। আমাদের শরীরে 2 ধরনের ইনসুলিন সিক্রেশন হয় প্রাকৃতিকভাবে। একটা হচ্ছে বোলাস ইনসুলিন, একটা হচ্ছে বেজাল ইনসুলিন। বোলাস ইনসুলিন কি? বোলাস ইনসুলিন হচ্ছে এটা খাবারের সাথে রিলেটেড। আমি যতবার খাবার খাবো, প্রতি খাবারের পর সে সিক্রেশন হবে। আমি যাই খাই খাবারের পর সেটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে, 1 ঘন্টা 45 থেকে 1 ঘন্টা পরে সেটা কি খাবারটা হজম হয়ে সেটা আমাদের রক্তে সুগার হিসাবে জমা হয়, সুগার হিসাবে আসে। এখন এই রক্ত থেকে যদি খাবারটা আমার শরীরের কোষে ঢোকে তাইলে আমি শক্তি পাবো। তো রক্ত থেকে খাবারটা যে ব্লাডের ভিতর যে আসে, যেই খাবার যেটা ডাইজেস্ট হয়ে ব্লাডের ভিতর জমা হইল, এই ব্লাড থেকে আমাদের রক্তের কোষের ভিতর ঢুকাবে, যে সেটাই হচ্ছে ইনসুলিন। এখন এই ইনসুলিন 2 ধরনের। একটা বলছি আমরা বোলাস ইনসুলিন। এই বোলাস ইনসুলিন হচ্ছে খাবারের পর, খাবারের সাথে রিলেটেড। আপনি যখনই খাবার খাবেন সেই খাবারের পরেই সে সিক্রেশন হবে। আপনি খাবার খাবেন না, সে সিক্রেশন হবে না। সাধারণত বাঙালি আমরা সাধারণত 3 বার খাই, 3 বার পরেই সে সিক্রেশন হবে। এখন 3 বার না খাই, কেউ যদি 5 বার খায়, 5 বার খাইলেও তার 5 বারই সিক্রেশন হবে। তাহলে তার এটার জন্য তার বার্ডেন হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। কারণ আমাদের ইনসুলিন যে হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল যায়, প্যানক্রিয়াসের সিগন্যাল যায় যে আমার ব্লাডে সুগার এসেছে। কারণ আমি যা খাই ভেঙে সুগার হয়, চিনি হয়, সোজা কথা। সেই চিনি আসছে, চিনিটাকে নিউট্রালাইজ করার জন্য, আমার কোষের ভিতরে ঢুকানোর জন্য ইনসুলিন পাঠাও। এই ইনসুলিনটা আসবে হলো এই যে খাবার সাথে রিলেটেড। আমরা বললাম যে ইনসুলিনটা দিবে, যতবার খাবো এই বোলাস ইনসুলিন সিক্রেশন হবে। তো আমরা 3 বার খাই, তাহলে কিন্তু এই প্যাটার্নটা, ইনসুলিন যে প্রক্রিয়া হয় সেই প্যাটার্ন ঠিক থাকে। আমি 3 বার খাই, যদি না খাই 5 বার খাই, তাহলে একটা সময় যে ইনসুলিন রিসিপ্টর যে সেল রয়েছে, যেখান থেকে ইনসুলিন কোষের ভিতরে ঢুকতেও তো একটা দরজা লাগবে, রিসিপ্টর লাগবে। সেই রিসিপ্টর তখন বলবে যে না, তুমি এত বারবার আমাকে কেন ডিস্টার্ব করো। একটা রোগীকে, একটা মানুষের দরজায় যদি আমি বারবার নক করি, 100 বার সে দরজা খুলবে না। হ্যাঁ, আমি যদি একটা লোককে বারবার যা ডিস্টার্ব করি, সে কিন্তু দরজা আটকাই দিবে। তো ইনসুলিনটা সেই ভূমিকা পালন করে আমাদের জন্য শরীরে। যদি আমরা 3 বার খাই, তাইলে কিন্তু এই বোলাস ইনসুলিনটা সিক্রেশন 3 বারই হবে এবং ঠিকভাবে আমাদের রক্ত থেকে চিনিটাকে বা গ্লুকোজটাকে কোষের ভিতর ঢুকাই দিবে। এখন যদি 3 বার না খাইয়ে 5 বার খাই, তখন ওই যে দরজা বন্ধ করে দিবে, তখন আর ঢুকতে পারবে না কোষের ভিতরে। যে তুমি বারবার কেন আমাকে নক করো, হ্যাঁ বারবার কেন নক করো। বারবার নক করলে তো সে ডিস্টার্ব ফিল করবে। এমনিভাবে আমাদেরও শরীরটাও ওই রকম। ডায়াবেটিক রোগী, আমাদের সাংবাদিক SM রাসেল ভাই দেখতেছে, আপনাকেও বলতেছি 3 বার বেশি খাওয়া যাবে না। হ্যাঁ,
তো যারাই দেখতেছেন এটা খুব জরুরি, 3 বারের বেশি যখনই খাবেন তখনই আমাদের শরীরে যে বোলাস ইনসুলিন প্রত্যেকবার খাবারের সাথে রিলেটেড, এটা খাবার যতবার খাবেন ততবারই সে সিক্রেশন হবে, খাবার খাবেন না সে সিক্রেশন হবে না। আর একটা আছে বেজাল ইনসুলিন। বেজাল ইনসুলিন হচ্ছে আপনি খান বা না খান সে সবসময় সিক্রেশন হবে। এইটা হলো, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক রাসেল ভাই। তো প্রিয় ভাই আমার, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন, এটা অত্যন্ত জরুরি ডায়াবেটিক রোগীদের জন্য। শুধু ডায়াবেটিক রোগী না, আসলে সবার জন্যই জরুরি। আমরা আসলে এই যে আমাদের কেন বেশি বেশি ডায়াবেটিক রোগী হচ্ছে, কেন আমাদের হার্ট অ্যাটাক প্রবণতা হচ্ছে, আমাদের কেন কোমরবিডিসগুলো হচ্ছে, আমাদের কেন বিভিন্ন রোগ দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক নাই। আমরা খাচ্ছি তো খাচ্ছি, মুখ সবসময় চলতেছে, আমরা ফ্যাটি হয়ে যাচ্ছি, আমরা কর্মঠ না, আমরা শারীরিক পরিশ্রম করতেছি না, আমরা শুধু শরীর ভিতরে ঢুকাচ্ছি কিন্তু শরীর থেকে বের করতেছি না। এইটাই আমাদের রোগ, শরীরের বাসায় বাঁচছে শরীরে। সুতরাং শরীরে যতটুকু আমাকে ঢুকাইতে হবে ততটুকু বের করতে হবে। তো আমরা যেটা বললাম, রক্তের ভিতর যেই সুগারটা আছে সেটা ঢুকানো হলো ইনসুলিন। ইনসুলিন হলো 2 ধরনের, একটা হলো বোলাস ইনসুলিন, একটা হলো বেজাল ইনসুলিন। বোলাসটা হলো খাবারের সাথে রিলেটেড, সে যতবার খাবে ততবারই খাবার পর সে প্রত্যেক খাবারের পর 8 ইউনিট করে সে সিক্রেশন হবে। তাহলে নর্মাল আমরা 3 বার খাই, তাহলে 3 8 24 ইউনিট ইনসুলিন সিক্রেশন হবে, এটা বোলাস ইনসুলিন। আর হলো বেজাল ইনসুলিন, আপনি খান বা না খান প্রতি 1 ঘন্টায় 1 থেকে 2 ইউনিট, আমরা হিসাবের জন্য 1 ইউনিট হিসাবে যদি ধরি তাহলে 24 ঘন্টায় সে 24 ইউনিট সিক্রেশন হবে। এটা 24 ঘন্টায় আমার সিক্রেশন হবে। তো এখন আমরা যদি খাবারটা ঠিক মতো খাইতে পারি তাইলে কিন্তু আমাদের এই ইনসুলিন ঠিকভাবে আসবে, আমাদের রক্তের ভিতরে যে সুগার আছে সে কোষের ভিতর ঢুকবে, তাইলে কিন্তু ডায়াবেটিক রোগীরা শক্তি পাবে। তো এখন এই শক্তি পাওয়ার জন্য আমাদের যেটা শারীরিক পরিশ্রম করা দরকার। আমাদের শরীরে অনেক ইনসুলিন রয়েছে, ডায়াবেটিক রোগীদের অনেক ইনসুলিন রয়েছে, কিন্তু সেই ইনসুলিনগুলো কি অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ ইনসুলিন। এই জন্য ইনসুলিন টেস্ট করে দেখা দরকার আমাদের শরীরে যে ইনসুলিনটা আছে সেটা কি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। যখন আমাদের শরীরের ইনসুলিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায়, তখনই আমাদের ডায়াবেটিকের মাত্রা অনেক অংশ বেড়ে যায়। তো আমরা হলো রুগীরা, ডায়াবেটিক রুগীরা মনে করি শুধু আমাদের কি ওষুধ দিয়েই আমাদের রোগ ভালো হবে, এইটা হলো ভুল। ভাই, ডায়াবেটিক ভালো করতে হলে ডায়াবেটিস সম্পূর্ণ নির্মলযোগ্য রোগ এবং সম্পূর্ণ ভালো হওয়া যোগ। এই রোগটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আমার আলহামদুলিল্লাহ অনেক রুগী আছে যারা সম্পূর্ণ ভালো হয়ে গেছে, তাদের ডায়াবেটিক এখন কোনো ওষুধও খায় না, শুধু লাইফস্টাইল মেনটেন করে। এমন রুগীও ছিল তার ফাস্টিং ছিল 27, আমি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ডাক্তার সাইদুর রহমান সাইদ, এখানে দেখবেন, তার ফাস্টিং ছিল 27। সেই রুগী এখন কিচ্ছুই লাগে না, আমরা তাকে ইনসুলিন দিয়েছিলাম, ইনসুলিন থেকে তার ঔষধ নিয়ে আসছি, ঔষধ থেকে আবার তার এখন শুধু লাইফস্টাইল। আমরা ডায়াবেটিক ডাক্তার যারা রয়েছি তারা ডায়াবেটিক চিকিৎসা করি 3টে ডির মাধ্যমে: ডিসিপ্লিন, ডায়েট কন্ট্রোল অ্যান্ড ড্রাগ। তো ড্রাগকে রাখা হয়েছে সর্বনিম্নে, নিচে রাখা হয়েছে। কেউ যদি ডিসিপ্লিন এবং ডায়েট কন্ট্রোল করে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে, তার ওষুধ 3 নাম্বার ডিতে যাওয়ার প্রয়োজন নাই। তো আমরা কি করছি, প্রথম 2টা বাদ দিয়ে দিছি, প্রথম 2টা বাদ দিয়ে 3য় নম্বরে আমরা আঁকড়াই ধরছি যে শুধু ওষুধ, সেটা খাবার ওষুধ হতে পারে, অ্যান্টিডায়াবেটিক ড্রাগ অথবা ইনসুলিন, এইগুলি বুঝি আমার ডায়াবেটিস চিকিৎসা না, এগুলি না ভাই। আপনাকে অবশ্যই লাইফস্টাইল মেনটেন করতে হবে, আপনাকে পরিমিত খাবার খেতে হবে, বেশি খাবার খাওয়া যাবে না। আপনার ডায়াবেটিক আছে অথচ হুমড়ি খাইয়া আপনার মিষ্টি খাইলাম, হুমড়ি খাইয়া আমি ফল খাইলাম, হুমড়ি খাইয়া আমি গোস্ত খাইলাম, হুমড়ি খাইয়া আমি এতগুলা ফাস্টফুড খাবার খাইলাম, তাহলে জীবনেও আপনি যতই ডায়াবেটিক ডাক্তার দেখান না কেন, ডায়াবেটিক ডাক্তার বাড়িতে খান না কেন, জীবনে আপনার ডায়াবেটিক কন্ট্রোল হবে না। আরে ভাই, আপনার শরীরে তো ইনসুলিন, যে ইনসুলিন সিক্রেশন হয় প্রাকৃতিকভাবে, বাড়া থেকে দেওয়া লাগে না, সেই ইনসুলিনটাকেই কাজে লাগাতে পারতেছেন না। ডাক্তার জাহাঙ্গীর কবির যে বলতেছে, সে কিছু কথা ভালো বলতেছে, আবার কিছু কথা খারাপ বলতেছে। কিটো ডায়েট আমরা করতে নিষেধ করি, আমরা কিটো ডায়েট করতে নিষেধ করি, কিন্তু আমরা ডায়েট কন্ট্রোল করতে বলি। ডায়েট অবশ্যই কন্ট্রোল করতে হবে, সেই ডায়েটটা আমার অবশ্যই কন্ট্রোল করবো অ্যাকর্ডিং টু আমার বডি মাস ইন্ডেক্স অনুযায়ী, আমার কতটুকু ডায়েট
ইনটেক করতে হবে, আমার কতটুকু খেতে হবে, কতটুকু খাবার খেতে হবে, সেইটা আপনার হাইট ওয়েট অনুযায়ী আমরা নির্ধারণ করে দেবো। সেই অনুযায়ী আপনি যদি খান, লাইফস্টাইল মেনটেন করেন, ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিক সম্পূর্ণভাবে নির্মূল হবে। ডায়াবেটিক সম্পূর্ণ নির্মূলযোগ্য একটা রোগ। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি নির্মূল করবেন কি করবেন না। তো আমরা জিহ্বা কন্ট্রোল করতে পারি না, আমরা খাবার হুমড়ি খেয়ে খাই। আমি দাওয়াতে যাই, আপনি দেখবেন বাংলাদেশে যে বিভিন্ন মুসলমানি বলেন, বিবাহ শাদী বলেন, অথবা চল্লিশা বলেন, এরকম প্রচুর খায়, পাল্লা দিয়ে খায়, এত খাওয়া খায়, রেস্টুরেন্টে বন্ধুর সাথে পাল্লা দিয়ে আমরা খাবার খাই। চল স্প্রাইট খায়, কোক খায়, চল কে কয়টা খাইতে পারি, ডিম খায়, কয়টা খাইতে পারি। আপনি সবই খান, কিন্তু পরিমিত ভাই। বারবার একটা কথা মনে রাখবেন, পরিমিত খাবার খাবেন। আপনি শরীরে যে ইনসুলিন রয়েছে, যে দুইটা ইনসুলিন বললাম, এই ইনসুলিন অ্যাক্টিভ থাকবে। বাইরে থেকে ইনসুলিন, বাইরে থেকে ঔষধের প্রয়োজন হবে না। আল্লাহর দানীয় জিনিস আপনার শরীরে রয়েছে, অথচ সেই আল্লাহর দানীয় যে আসলে আমাদের দেখেন, আমাদের ইসলাম কত সুন্দর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সপ্তাহে 2 দিন রোজা রাখত। এই দেখেন, এই রোজার ভিতরে যে কত ফজিলত। এই রোজা নিয়ে স্টাডি করতে গিয়ে জার্মানির এক বিশাল বড় বিজ্ঞানী, সে মুসলমান ধর্ম গ্রহণ করছে, আপনারা যেটা জানেন। হ্যাঁ, এরকম বড় বড় দার্শনিক তারা মুসলমান ধর্ম গ্রহণ করছে শুধুমাত্র রোজা নিয়ে, যে শুধু ইসলামের একটা ফরজ কাজ যদি মানলে এত উপকার পাওয়া যায়, তাইলে আরো যদি বাকি ফরজ কাজ যদি মেনটেন করা যায়, তাইলে না ইসলামের ভিতর কত কিছু রয়েছে। তা সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের দেখেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আসলে তাকে বাসি না? যদি বাসতাম তাহলে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। সে কখনোই পেট ভরে খেতেন না। আমরা তো গলা পর্যন্ত খাই, হাঁসের মতো খাইতে খাইতে পরে বমি করা লাগে, এরকম অবস্থা হয়। আপনি ঠিকমতো যদি খাবার খান, আপনার বদহজম হবে না, আপনার আলসার হবে না, আপনার পেপটিক আলসার হবে না, আপনার হার্ট অ্যাটাক হবে না, আপনার ডায়াবেটিস হবে না। এই যে এখন ডায়াবেটিস হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল মেনটেন না করা। আমরা যারা এশিয়ান রয়েছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই সমস্ত এলাকার মানুষের ডায়াবেটিস অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল মেনটেন নাই। আমরা খাই বেশি, আমরা শারীরিক পরিশ্রম করি কম, আমরা ব্রেনের পরিশ্রম করি। দেখেন, যত হার্ট অ্যাটাক রুগী হয়, আমি যত রুগী দেখছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে, ম্যাক্সিমাম রুগী হাঁটার জন্য তার অন্যতম কারণ ছিল, দেখা গেছে তার লাইফস্টাইল ঠিক নাই। ঘুমাইতে যে আমরা 1টার সময়, 12টা, আমি বুকে হাত দিয়ে বলেন তো, আমি নিজেও 12টার আগে যাইতে পারি না। তো এইটা তো কোনো লাইফস্টাইল না। ঘুমাইতে হবে, আমরা সারা জীবন পড়ছি আলু টু বেড, আলু টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলথ অ্যান্ড ওয়াইজ, কিন্তু সেটা কাজে লাগাইতে পারতেছি না। যে তাড়াতাড়ি ঘুম থেকে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, হ্যাঁ, মানুষকে সম্পদশালী, মানুষকে স্বাস্থ্যবান, সুস্বাস্থ্য করে, কিন্তু আমরা সেটা কি করতে পারতেছি না। তা সুতরাং আমরা কেমন সুস্থ থাকবো? তো এই জন্য আপনাদের বলি, আপনারা অবশ্যই কি পরিমিত খাবার খান, পরিমিত আহার করুন, শারীরিক পরিশ্রম করুন। এখন যে এই অটোগুলো মারাত্মক ক্ষতি করছে। 5 টাকা ভাড়া এখান থেকে ওই জায়গায়, সেখানেও মানুষ হাইটে যায় না। বিশ্বাস করেন, খুব কষ্ট লাগে। এখান থেকে ওখানে একেবারে মাত্র 5 মিনিট লাগবে। সেই 5 মিনিটের রাস্তা এখন কেউ হাঁটে না, সবাই অটোতে পাইছে, 5 টাকা দিয়ে অটোতে চলে যায়। তাইলে কেমনে আপনার? অথচ আমাদের গাইডলাইনে বলে যে মিনিমাম একটা মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই তাকে প্রতিদিন কমপক্ষে 45 মিনিট হাঁটতে হবে, 45 মিনিট ব্যায়াম করতে হবে, সুইমিং করতে হবে, সাঁতার কাটতে হবে। এখন কি আমরা সাঁতার কাটি বলেন? আর আগে আমরা পুকুরে গোসল করতাম, খালে সাঁতার কাটতাম, লাফঝাপ করতাম, কেউ করি না। আগে আমরা ফুটবল খেলাইতাম, হাডুডু খেলতাম, হ্যাঁ, এখন কেউ খেলি না। মাটি নাই, খেলবে কি? আমার বাচ্চাদের খেলার মাটি নেই। আমরা তো আমাদের রোগ হবে কেন না? বা মায়ের পেট থেকেই আমরা রোগ নিয়ে বের হই। সুতরাং আমাদের সচেতন হতে হবে। সচেতন হওয়ার ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশে যে পরিমাণ হার্ট অ্যাটাকের রুগী বাড়তেছে, যে পরিমাণ ডায়াবেটিক রুগী বাড়তেছে, পৃথিবীর আর অন্য কোনো দেশে এটা হচ্ছে না। সত্যি কথা, বাংলাদেশ টপে আছে, 1 নম্বরে আছে। একটু টাকা হইলেই তো বাবুগিরি শুরু হয়, মোটরসাইকেল নিয়ে চালায়, মোটরসাইকেল টানে। খুব কষ্ট নিয়ে এই সমস্ত কথাগুলো বলতেছি। তো সুতরাং আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, আপনার উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখুন। উচ্চ রক্তচাপ কন্ট্রোল করার জন্য আপনি পরিমিত খাইতে হবে। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস কন্ট্রোল, আপনি ডায়াবেটিক কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ রাখুন। নিয়ন্ত্রণ রাখতে হলে পরিমিত খাইতে হবে। যে সমস্ত খাবার ডায়াবেটিক বাড়ায় দেয় তা খাওয়া যাবে না। চিনি বাদ দিতে হবে। চিনি হোয়াইট পয়জন বলা হয়, সাদা বিষ।
একেবারে বাদ দিতে হবে। চিনি জাতীয় খাবারও বাদ দিতে হবে। আপনি যেই খাবার খান প্রাকৃতিকভাবে তাতে অনেক চিনি রয়েছে। আপনি যে ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, রুটি আর ভাতের কোনো ডিফারেন্স নাই, বরঞ্চ রুটি ডায়াবেটিসের জন্য বিষ। কেন? ওই যে গ্লুটেন থাকার কারণে। গ্লুটেন থাকার কারণে আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে সেই প্যানক্রিয়াসটা ডিস্ট্রয় করে ফেলে। সুতরাং অবশ্যই আমাকে এটা বাদ দিতে হবে। রুটি বাদ দেন, আপনি ভাত খান, 1 চামচ ভাত খান। আমি আমার রুগীকে বলি 1 চামচ ভাত খান, 2 চামচ আপনি সবজি খান বা 3 চামচ সবজি খান। দুপুরে 2 চামচ ভাত খান, সবজি খান, একটা ডিম খান। সেই ডিমটা ফ্রাই করা না, ভাজা না, সেদ্ধ করা ডিম। আপনি মাছ খান, সেটা ফ্রাই করা না। আগিলা দিনের মারা রান্না করতো মাহাই জয়, আমাদের মাদারীপুরের ভাষা মাহাই জয় বলেন, একসাথে সব কিছু মশলা একত্রে দিয়ে মেরিনেট করে না, ওইরকম মেরিনেট করে যেটা রান্না করা হয় একসাথে, এইটা করেন। এইটাতে ভালো থাকবে। আমরা করি প্রথম মাছটা ভাজি, তারপর আবার রান্না করি। এইটা বিষ, এইটা আমাদের জন্য বিষ। সুতরাং এটা বাদ দিতে হবে, অবশ্যই বাদ দিতে হবে। এরপরে হচ্ছে আপনি রাত্রে যে খাবারটা সেটা অবশ্যই তাড়াতাড়ি খান। আমি বাহিরে দেখছি, এরা হচ্ছে যারা মুসলমান ছিল, ওরা যা শুধু একেবারে আউয়াল ওয়াক্তে, এই যে 7:30টার সময় বা 8টার সময় যখনই আজানের সময় হয় তখনই আজান দিয়ে নামাজটা টুক করে শুয়ে পড়ে। আর কোনো ঘরে লাইট নাই, কোনো জায়গায় লাইট জ্বলে না। শুধু আমরা যারা বাঙালি ছিলাম আমরা জায়গায় পড়ছি, কিন্তু ওরা টুক করে রাত্রেই শুয়ে পড়ছে। কখন? একেবারে আল্লি। আর যারা মুসলমান না ওরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছে, একেবারে সন্ধ্যার সময়। ওরা সন্ধ্যার খাবার কখন খায় জানেন? ওরা সন্ধ্যার খাওয়াকে আসরের নামাজের সময়, আসরের নামাজের পরে খায়। বিশ্বাস না হলে দেখেন, যারা চীনে রয়েছে, যারা জাপানে রয়েছে, এরা আসরের নামাজের পরেই সন্ধ্যার, মানে মাগরিবের নামাজের জাস্ট আগে, মাগরিব নামাজের আগে এশার নামাজে আমরা যে রাত্রে খাবার খাই সেইটা খাই। মিনিমাম ঘুমানোর 4 ঘন্টা আগে আপনি খাইতেই হবে। আমরা করি ওই যে 12টার সময় খাই তারপরে শুয়ে পড়ি, বা 1টার সময় খাই শুয়ে পড়ি। এইটাই আমাদের শরীরে বিষ ঢুকতেছে। সুতরাং আমাকে কি করতে হবে? ঘুমানোর মিনিমাম 4 ঘন্টা আগে আমাকে খাইতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের শরীর ভালো থাকবে, শরীরে রোগ বাসা বাঁধবে না। এই দেখে আমাদের ফ্যাটি লিভার হচ্ছে কেন হচ্ছে, হাই কোলেস্ট্রল হচ্ছে কেন হচ্ছে? শুধুমাত্র আমাদের এই লাইফস্টাইল মেনটেন না করার কারণে। আমরা এই যে 1টার সময় খাইয়ে ঘুমাই পড়ি, এইটি আমাদের জন্য শরীরে বিষ হচ্ছে, আমাদের ফ্যাটি লিভার হচ্ছে, আমাদের উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে। রক্তের ভিতরে যে রক্তনালী ছিল, সেই রক্তনালীর যেই স্পেসটা ছিল যেখানে রক্ত, সেই রক্ত স্পেসটা কমে যাচ্ছে, চর্বিতে মরে যাচ্ছে, যেমন নদীতে যেমন চর পড়লে কি হয়, আগে যেই পানিটা যতদূর যাইতো এখন সেটা যাইতে পারে না। এখন একটু পানি হলে কি সেটা খুব স্রোত হয় এবং কি হয় দেখা যায় আশেপাশে সব তলাই যায়। কারণ এখন রক্ত ভিতর দিয়ে যে পানিটা যেত, যে রক্তটা যেত, সেই জায়গার ভিতরে এখন আছে আমার চর্বি, ফলে স্পেসটা ছোট হয়ে যাওয়ার কারণে, যেমন পাইপে আগে পানি যেতে এত জায়গা দিয়ে, এখন যদি পাইপটা আমি চিপ দিয়ে ধরি তাহলে কি এর ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়, তখন পানি অনেক দূরে যেয়ে পড়ে। ঠিক এমনিভাবে আমাদের শরীরেও যখন কোলেস্ট্রল জমা হবে তখন কি রক্তের নালী ন্যারো হয়ে যাবে, মানে রক্তের জায়গাটা ন্যারো হয়ে যায়, নালী ঠিকই থাকে, ভিতরের জায়গাটা ন্যারো হয়ে যায়। এর ফলে আমাদের রক্তের প্রেশার বেড়ে যায়, আর রক্তের প্রেশার বাড়লেই তখন ব্রেন স্ট্রোক হয়, অথবা হার্ট অ্যাটাক হয়, অথবা কিডনি ফেইলিওর হয়। এরকম ভাইটাল অর্গানগুলো ফেইল করে, তখনই আমাদের ক্ষতি হয়। সুতরাং অবশ্যই আমাকে সচেতন হতে হবে। এখনই হন সচেতন, সময় মতো খাবার খান, সময় মতো ঘুমান। আপনি রাত্রে তাড়াতাড়ি খাবার, মিনিমাম 4 ঘন্টা আগে খাবার খান। যদি শোয়ার 4 ঘন্টা আগে খাবার খেতে পারেন, আপনি সপ্তাহে মিনিমাম 2 দিন রোজা রাখেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সেটা করেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। দেখেন আমরা মুসলমানরা এখন সেটা বাদ দিছি। অনেক বিধর্মীর লোকেরা এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আঁকড়াই ধরছে, যার জন্য তারা এখন সেটা রিসার্চ করে, তারা কিন্তু এখন এই যে ফাস্টিং তারাও করতেছে, যার জন্য তারা কিন্তু লাভবান হয়ে যাচ্ছে, আমরা লাভবান হচ্ছি না। বাহিরে সেটা রিসার্চ করে বিভিন্ন জার্নাল আকারে প্রকাশ করতেছে। অথচ এটা অনেক বহুত বছর পূর্বেই আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইফস্টাইল কীরকম হবে সেরকম জানাই গেছে, আমরা সেটা মানতেছি না। আমি মানি, আমি পরিমিত খাই, আমরা পেটটাকে 3 ভাগে ভাগ করে নেই, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস আর 1 ভাগ খাবার। আমি একবার গলা পর্যন্ত না খাই,
এখন আমরা সেটাই করি, গলা পর্যন্ত খাই, বেশি খাই। পরিমিত আহার করি, পরিমিত যদি আহার করতে পারি, লাইফস্টাইল মেনটেন করতে পারি, ইনশাল্লাহ আমরা বিভিন্ন ধরনের অ্যাকুট যে ক্রনিক যে ডিজিজ থেকে আমরা বাঁচতে পারবো, অ্যাকুট ইনফেকশন, অ্যাকুট অ্যাটাক থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। আপনি যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে, পরিমিত আহার করতে হবে। অত্যাধিক তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, অত্যাধিক ঝলসানো খাবার খাওয়া যাবে না, ফাস্টফুড খাওয়া যাবে না, চিনি পরিহার করতে হবে, সমস্ত চিনি বাদ দিতে হবে। আমরা চিনি যতটুকু দরকার, আমাদের ব্রেন খাবার হচ্ছে সুগার। তাই এই সুগারটা, একটা কলা খান, আমরা যে একেবারে সরাসরি চিনি খাবো এরকম না, একটা কলা খান, একটা ফল খান, একটা আপেল খান, একটা আম খান, একটা এই জাতীয় জিনিস খান। 125 গ্রাম আমাদের প্রতিদিন দরকার হয়। তো 125 একটা কলা খালি হয়ে যায় ব্রেনে খাবার। তো যতটুকু দরকার ততটুকু আমরা যদি পেয়ে যাই, আলাদাভাবে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের লাইফস্টাইল মেনটেন করতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, নামাজ পড়তে হবে। যারা মুসলমান আছে অবশ্যই নামাজ পড়বে, যারা মুসলমান নাই তারা অবশ্যই কি করবেন, তারা তাদের ধর্ম পালন করবেন, তারা অবশ্যই কি খেলাধুলা করবেন। মিনিমাম 45 মিনিট, 1 ঘন্টা, 45 থেকে 1 ঘন্টা অবশ্যই আপনি হাঁটবেন, এমনভাবে হাঁটবেন শরীর থেকে যেন ঘাম বের হয়। সাঁতার কাটবেন, নদীতে পুকুরে সাঁতার কাটবেন, এটাও একটা ভালো ব্যায়াম। যাদের সমস্যা আছে তারা করবেন না, কিন্তু যাদের সমস্যা নাই, যারা পারেন অবশ্যই করবেন, খেলাধুলা করবেন, হাঁটবেন। 5 টাকা 10 টাকার ভাড়া অটোতে না দিয়ে হাইটে যান, ইনশাল্লাহ ভালো থাকবেন। অনেকে অনেক সময় বলতে পারে আমি ডাক্তার মানুষ, আমি এখান থেকে এখানে হাইটে যাবো, মাইকে কি বলবে, না, এটা আমার ভালোর জন্য আমি হাঁটতে হবে। রোগ কিন্তু ডাক্তার ছাড়বে না, ডাক্তার মানবে না। হার্ট অ্যাটাক হইলে কত ডাক্তার মারা গেল হার্ট অ্যাটাক করে, কত ডাক্তার ডায়াবেটিস আক্রান্ত, কত ডাক্তার উচ্চ রক্তচাপ আক্রান্ত। হ্যাঁ, আমি ডাক্তার হিসেবে যে আমার রোগ ধরবে না এমন তো না। অবশ্যই সিগারেট বাদ দেন, সিগারেট স্মোকিং বাদ দেন। স্মোকিং মারাত্মক ক্ষতি করে। স্মোকিংয়ের কারণে বিভিন্ন রোগ, কোমরবিটিসগুলো বাড়াই দেয়, বিভিন্ন সুপ্ত রোগ জেগে ওঠে। এই যে দেখেন না, বিভিন্ন ব্যাকটেরিয়া জেগে উঠতেছে, এমনিভাবে এই স্মোকিংটা সেম কাজ করে। স্মোকিং করলে উচ্চ রক্তচাপ আপনি হবেই হবে, স্মোকিং করলে আপনার লাঙের রোগ হবেই হবে, ফুসফুসে ক্যান্সার হবে, ফুসফুসে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে আমরা সিওপিডি বলি সেটা হবে, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা হবে, আপনার এমফাইসিমা হবে, বিভিন্ন রোগ, লাঙের রোগ হবে, ফুসফুসের রোগ হবে। সুতরাং স্মোকিং বাদ দেন, তামাক বাদ দেন, জর্দা বাদ দেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। তাহলে আসলে ভালো থাকার জন্য অত্যাধিক টাকা পয়সার দরকার নাই, যা শুধু নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করলেই হবে। পরিমিত খাবার, ভালো খাওয়ার জন্য খুব অনেক রিচ ফুড খাওয়ার দরকার নাই। আসলে রিচ ফুড হলো খাবার, স্বাভাবিক খাবার ভিতরে আশেপাশে যে শাক পাতা রয়েছে তার ভিতরেই রিচ ফুড, সেইটাই রিচ ফুড ভাই। আমরা রিচ ফুড বলতে বলি যে গোস, আমরা রিচ ফুড বলতে পারি ফাস্টফুড, বার্গার, আমরা চিকেন ফ্রাই, আমরা মনে করি যে কাবাব, আমরা মনে করি এইটা না না না, এটা রিচ ফুড না, এটা বিষ। আপনি ঝলসানো খাবার খান, আপনি গোস খান, আপনি সপ্তাহে 1 দিন 2 দিন গোস খান, সেটা 2 টুকরা, এর বেশি না। আল্লাহ নিষেধ করে নাই, 2 টুকরা খান। আপনি 160 গ্রাম পর্যন্ত খাইতে পারবেন। আপনি 160 গ্রাম গোস্ত খাইতে পারেন, 3 টুকরা 160 গ্রাম বা 170 গ্রাম পর্যন্ত হয়। তা আপনি 3 টুকরা খান, সপ্তাহে 2 দিন খান। গরু গোস্ত অবশ্যই খাবেন, সেটা পরিমিত। গরু গোস্ত খাইলে আমাদের অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা নিয়ে আমরা একটা ভিডিও করছি, সেটা দেখে নিন। অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের আয়রনের অন্যতম উৎস, এটা আমাদের শক্তির এনজাইম, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গরুর গোস্ত। কিন্তু এইটা আবার বিষ হয়ে যায় যখন রান্নার প্রসেসটা খারাপ হয়ে যায়। অতি ঝলসানো খাবার খাবেন, ফ্রাই করে খাবেন, অত্যধিক তাপে খাবেন আপনি, তখন এটা বিষ হয়ে যাবে। সুতরাং পরিমিত খাবার খেতে হবে, ঝলসানো খাবার না। মাহাই যে রান্না করে যেটা খায়, আগলা দিনে মা বাবারা করতো, সেটা খান আর লাইফস্টাইল মেনটেন করেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। তো এরকম অনেক বিষয় আছে। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো চেষ্টা করেন আপনি অবশ্যই চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করেন। আপনার যারা হার্টের অ্যাটাক রয়েছেন, ডাক্তাররা যে সমস্ত কাজ করতে নিষেধ করে, শারীরিক পরিশ্রম খুব বেশি করা যাবে না, পরিমিত করতে হবে। আপনি হার্ট অ্যাটাক হয়েছে, আপনি কিন্তু আবার কি করতে পারবেন না, আপনি ট্রেডমিলের মধ্যে দৌড়ে থাকবেন না। কিন্তু আপনার হার্ট ভালো আছে, আপনি ট্রেডমিল দৌড়ান, ভালো থাকবেন। আপনি এক্সারসাইজ করেন,
যাই করবেন পরিমিত খাবেন, পরিমিত এক্সারসাইজ করবেন, তাহলেই ভালো থাকবেন। হ্যাঁ, ব্যালেন্স ডায়েট করতে হবে, ব্যালেন্স ডায়েট যতটুকু ঢুকাবো ততটুকু বের করবো শরীরে, এইটাই হোক আমাদের মূল উদ্দেশ্য, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ ওজন নিয়ন্ত্রণ রাখবে, এটা অত্যন্ত জরুরি। আমরা দেখেন ওজন নিয়ন্ত্রণ রাখতে পারতেছি না কেন? কারণ ওই যে খাই বেশি, আমি আমার কতটুকু পরিমাণ বিএমআই অনুযায়ী কতটুকু খাবার গ্রহণ করা দরকার সেটা এখন খাচ্ছি না, বেশি খেয়ে ফেলতেছি। আমার এই জন্য ওয়েট গেইন হয়ে যাচ্ছে। আবার অনেক সময় বিভিন্ন খাবার না খাইলেও কিন্তু ওয়েট গেইন হয় বিভিন্ন রোগের কারণে। যদি হাইপোথাইরয়েডিজম থাকে, হাইপোথাইরয়েডিজম থাকলেও আমার রোগ বাড়তে পারে, আমার ওয়েট বাড়তে পারে। সুতরাং এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার ডাক্তার দেখাই অবশ্যই হাইপোথাইরয়েডিজম চিকিৎসা নিতে হবে। এছাড়াও বিভিন্ন রোগ রয়েছে, যে সমস্ত রোগের কারণে আমার ওয়েট বাড়তে পারে, সেই রোগেরও ডায়াগনোস করে তার চিকিৎসা করা দরকার। অনেক রোগী কমপ্লেন করে, স্যার আমি তো খাই না কিন্তু আমি ওজন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি যদি পরিমিত খান, আপনি লাইফস্টাইল মেনটেন করেন, কী কারণে আপনার ওজন বাড়তেছে সেটাও ডায়াগনোস করে তারও চিকিৎসা করতে হবে। দুশ্চিন্তা করবেন না, অত্যাধিক দুশ্চিন্তা মারাত্মক ক্ষতিকর, এটা অবশ্যই আমাদের জন্য পরিহার করতে হবে। চিন্তামুক্ত থাকুন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। যে কোনো পরামর্শ জানাবেন, চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।